দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের যে সম্প্রতি যে আলোচনা হচ্ছে যে 5টি ব্যাংক যে একীভূত হচ্ছে ইসলামী ধারার, সেই একীভূত হওয়ার প্রক্রিয়াটি নিয়ে এবং সেই একীভূতকরণ হলে সেটি কি সুবিধা হবে কিংবা সেটির অসুবিধা কি, এসব নিয়ে সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে দেশের ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়েও। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যাংকার, যার হাত ধরেই বাংলাদেশে বেসরকারি ব্যাংকের জন্ম হয়েছিল এবং পরবর্তীতে উনি বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন এবং সবশেষ তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যে তিনি হচ্ছেন জনাব নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। জি ধন্যবাদ। জি, আমরা আলোচনাটা আসলে করতে চাই যেহেতু সম্প্রতি যে বিষয়টি খুবই আলোচিত হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ নিয়ে। তো আমরা তো জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়ার পরে এই ব্যাংকগুলোর অনেকগুলো পুনর্গঠন হয়েছে এবং সেই পুনর্গঠনের অংশ হিসেবে আপনি নিজেও একটি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, গ্লোবাল ইসলামী ব্যাংকের। আপনার কাছে একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার তো 1 বছর হয়ে গেছে, আপনাদের দায়িত্ব নেওয়াও প্রায় কাছাকাছি। তো এই সময়ের মধ্যে আসলে ব্যাংকগুলোর কি ইতিবাচক কিছু পরিবর্তন কতখানি হলো? ধন্যবাদ। আমরা ব্যাংকিং সেক্টরকে নিয়ে যখন কথা বলি তখন ইকোনমির অন্যান্য অংশও কিন্তু এটার সঙ্গে জড়িত হয়ে যায়। বাট এখন যে আপনি মার্জার বিষয় নিয়ে কথাটা বলেছেন এবং এই কয়টা ব্যাংক নিয়ে কথা বলেছেন, এই ব্যাংকগুলোকে দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং 12টি ব্যাংকের পরিচালনা পর্ষদকে বাংলাদেশ ব্যাংক পুনর্গঠন রিস্ট্রাকচার করেছেন এবং সেটা মোর অর লেস প্রপারলি। কারণ সেগুলোতে যেই অভাবগুলো ছিল, যেমন গভর্নেন্স ইস্যুস, লোন নেওয়ার নিয়ম কানুনগুলো মানা না মানা, লোন আদায়ের ক্ষেত্রে নানা সময় সেন্ট্রাল ব্যাংকের নীতি সহায়তার মাধ্যমে ছাড় পাওয়া, কারণ নীতি সহায়তা পাওয়ার পরেও 15 সাল থেকে যত নীতি সহায়তার ছাড় দেওয়া হয়েছে কোনোটাই কিন্তু কাজ করে ক্লাসিফিকেশন কমাতে পারে নাই, বরং ক্লাসিফিকেশন এখন ওটা 2009 সালের 22,000 থেকে 2015 সালের 1 লাখ কোটির কাছাকাছি থেকে এখন 5,30,000 কোটি। এর পরেও স্ট্রেস কিছু লোন থাকে, আন্ডার রিটার্ন থাকে, কোর্টের মধ্যে কিছু থাকে। তো সব মিলে এটা এমন একটা ফিগার, এর সঙ্গে যেটা যোগ হয়েছে লোন খেলাপি হয়তো হতে পারে, টাকা দেন নাই হতে পারে, 5-8টা যোগ হওয়াতেই আমাদের এই ব্যাংকিং খাতের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, খারাপ হয়েছে। এই টাকাগুলো এখানে থেকে বের করে, অনিয়মিতভাবে বের করে, যোগ সাজস করে বের করে, নীতি সহায়তার মাধ্যমে বের করে টাকাগুলো পাচার করা হয়েছে, যেটা আরও স্পষ্ট। প্রায় বলা হয় 2 লাখ কোটি টাকার ডলারের মতো পাচার হয়ে গেছে। তো এই ধরনের কথাগুলো যখন আসে তখন বুঝতে হবে ওই সেক্টরটা ভালো ছিল না। সেন্ট্রাল ব্যাংক তখন এগুলোকে, গভর্নর সাহেব নতুন আসলেন, বাংলাদেশ ব্যাংকে চেঞ্জ আসলো, উনি এসে এগুলোকে চেঞ্জ করার জন্য নিশ্চয়ই সরকারের এখানে সদিচ্ছা এবং আন্তরিকতা আছে। এই কারণেই এই কয়টা ব্যাংকের রিঅর্গানাইজ করা হচ্ছে। স্যার, আপনি যে কারণগুলো বললেন যে ওই সময় যে দুরবস্থাটা ছিল, যে পর্যায়ের দুরবস্থা ছিল, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা বাংলাদেশ ব্যাংক সেগুলোকে পুনর্গঠন করেছে। এখন স্যার সেগুলোর ক্ষেত্রে কি কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে? আমি আপনাকে একদম আইটেম ওয়াইজ যদি বলি তাহলে আপনি গভর্নেন্স ইস্যুতে আসেন। জি স্যার। প্রবলেমটা গভর্নেন্স ইস্যুতে এখন মোটেও খুব একটা প্রবলেম নাই। হ্যাঁ, দেখেন তাহলে যেটা হুইচ ইজ ইম্পর্টেন্ট, এইখানে এখন আর কোনো লিকেজ হচ্ছে না, এখানে কস্ট কাটিং হচ্ছে, বরং কোনোভাবে বিলাসিতা, কোনোভাবে অ্যাডভার্টাইজমেন্ট, কোনোভাবে আচার অনুষ্ঠান, কোনোভাবে ওইরকম বাঘ আড়ম্বর টাইপের কিছু হচ্ছে না। এখানে লোন এখন হয় দেওয়া হচ্ছে না, দেওয়া হলেও ছোটোখাটো লোনগুলো, এসএমই লোনগুলো, এগুলো নিয়ম মাফিক নামে বেনামে আর হচ্ছে না। ম্যান পাওয়ারে কিছুটা রেশনালাইজেশন আছে, ওদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আনা হয়েছে। ফলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমাদের দেশের অনেক সংস্কার হতে পারে কিন্তু মন এবং মানসিকতার সংস্কার না হলে কিছু হয় না। এটা আপনি রাষ্ট্রীয়ভাবে দেখতেছেন যে কিভাবে কালচারটা চেঞ্জ করা যায় নাই, সব কিছু এখন আগের মতো
চলছে বলে সবাই বলতেছেন। এইখানে এই জিনিসগুলো যেহেতু আমরা মাইক্রো লেভেলে কাজ করছি, প্রত্যেকটা ব্যাংকই, ইভেন আমার ব্যাংকে আমরা এই মোটিভেশনটা আনতে পেরেছি যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইজ এ রিয়েলিটি। তোমাদের আগে যা করছো ওটা রিয়েলিটি ছিল না, এখন রিয়েলিটি যেটা সেটার উপর কাজ করো। ফলে এটার প্ল্যাটফর্মটা এখন একদম রেডি। সংকট হলো আস্থার, সংকট হলো লিকুইডিটির। মানুষ টাকা চাইলেই দিতে পারতেছি না, ক্ষুদ্ররা পাচ্ছেন, বড় কর্পোরেটগুলো পাচ্ছে না, বড় ডিপোজিটাররা পাচ্ছে না, গভর্নমেন্টের কর্পোরেশনগুলো যে টাকা পয়সা আছে এগুলো খুব একটা পাচ্ছে না। বাট আপনি খেয়াল করে দেখবেন এখন আর কোনো ব্যাংকের কাউন্টারে, ব্রাঞ্চে কোনো রকম সমস্যা নাই। এইটুকু বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দেওয়া প্লাস আস্থা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করলে এইটাও থাকবে না। স্যার, তাহলে তো আমরা দেখলাম যে ধীরে ধীরে তো ব্যাংকগুলোর অবস্থা তাহলে তো ভালোর দিকেই যাচ্ছে, তাহলে তারপরেও স্যার কেন তাহলে মার্জারের প্রসঙ্গটা আসছে? আপনার এই প্রশ্নটাই এখন আজকের আমি মনে করি মূল বিষয়। ব্যাংকের যা কাজ, ব্যাংকে সেই ফাংশনসগুলো করতে দিতে হবে। ব্যাংকের কাজ তো শুধু আমানত নেওয়া না। এর আগে ছিল আমানত নেওয়া, ওটা জোগাড় হইলে ওনারা লোন হিসাবে নিয়ে যেতেন। ব্যাংকের কাজ হচ্ছে ফাংশনাল হওয়া, ওয়ার্কেবল হওয়া। ব্যাংক সব ধরনের লেনদেন করবে, টাকা জমা হবে, টাকা তুলবে, লোন দেওয়া হবে, এলসি করবে, গ্যারান্টি দিবে, রিমিটেন্স আনবে, আপনি যত ধরনের কাজ বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট করবে, ওই কাজগুলোতে এই ব্যাংকে এখন বেশি হচ্ছে না। আপনি ওই যে স্যার অর্থ উপদেষ্টা মহোদয় বলছেন যে আমরা সিসিতে ছিলাম, এখন কেবিন আসতেছি, একটু পরে বাড়ি যাব, জিনিসটা এইরকম। আপনার এখন যে জিনিসটা হচ্ছে এই জায়গাটা এখন জায়গা হিসাবে যা যা করার ওটার জন্য প্রস্তুত আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এর পরবর্তী সময় আমরা হয়তো একটু আলাপ করব, এটাকে ভালো করার জন্য যে পদ্ধতিগুলো এখন বাংলাদেশ ব্যাংক নিচ্ছেন, এর ফলে আমরা আশা করছি যে মানুষের আস্থাটা ফেরত আসবে। যেই দিন আস্থা পুনর্গঠন হবে, যেই দিন মানুষ কাউন্টারে টাকা জমা দিবে, আসলে আবার টাকা তুলতে পারবে, এটিএম কার্ডগুলো সচল হবে, ক্রেডিট কার্ড সচল হবে, আপনি সেই দিনকার জন্য আমরা জাস্ট একটু ওয়েট করছি। এটা ইন্ডিভিজুয়ালি একটা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক টাকা দিক, অথবা বাজারের করে ক্যাপিটাল বাড়ায়ে একটা ব্যাংকের আন্ডারে এই টাকাটা দিক, কিছু টাকা যোগান প্রথম দিতে হবে, তারপরে আপনি চেঞ্জটা বুঝতে পারবেন। স্যার, আমার প্রশ্ন আরেকটি, সেটা হচ্ছে এই যে পাঁচটা বেসরকারি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন এবং এক্সিম, এই পাঁচটি ব্যাংক যদি একটি ব্যাংক হয়, সেটা প্রক্রিয়াটা স্যার কিভাবে হবে, এবং এখানে যারা জনবল আছে তাদের কি হবে, যে শাখাগুলো আছে সেটা কি হবে, মানে সব কিছু মিলে এটার আসলে প্রক্রিয়াটা কিভাবে হবে? এই ধরনের মিটিং সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে হচ্ছে, আমরাও সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছি, সেন্ট্রাল ব্যাংকের লোকজন আসছেন। এটা একটা ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 যেটা পাস হলো, সেটার আন্ডারে একটা নতুন নামে একটা আমব্রেলা ব্যাংক হবে, এবং যেদিন এইটা সরকারের অনুমোদন পাবে, সরকারের সঙ্গে কিছু ক্যাপিটাল দেবেন। তারপর আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক ADB সে থেকে প্রায় $2 বিলিয়ন একটা স্যাংশন, তার মানে প্রায় 25-30 হাজার কোটি টাকার একটা অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। গভর্নমেন্ট গত বাজেটে 13,000 কোটি টাকা স্যাংশন করছেন, সামনের বাজেটে করবেন। সেন্ট্রাল ব্যাংকও তাদের প্রফিট থেকে কিছু একটা দিবেন বলে অনুমান করা যাচ্ছে। প্লাস যেই লোনগুলো এদেরকে ধারণা করছি প্রায় 20,000 কোটি টাকা বরাদ্দ আছে, এরকম হচ্ছে, বড় সংখ্যাগুলো এখন ওইভাবে প্রকাশ না, কারণ সরকারের অনুমোদন হয়ে এখনো হয়তো আসে নাই, বা সরকারের ইন্টেনশনটা না বুঝলে তো ক্যাপিটাল সাপ্লাই দিলে তো সরকারের পারমিশন লাগবে, সেটা ক্যাবিনেট লাগবে বা কি লাগবে সেটা। বাট এইগুলোর জন্য যেই ভাবে এখন দেখা হচ্ছে, সেটা কিন্তু আমরা মার্জারের দিকে যাচ্ছি। ওই প্রসেসটা যখন হবে তখনই এটাকে বলা হবে টেম্পোরারিলি এই ব্যাংকগুলো সরকার অধিগ্রহণ করলো, নট পার্মানেন্টলি। এগুলোকে ন্যাশনালাইজ করা হচ্ছে না, কিন্তু মালিকানা সরকার অধিগ্রহণ করলো। এবং সরকার যদি ওই সময় যদি নিশ্চয়তা দেওয়া হয় যে আমানতকারীদের আর ভয়ের কোনো কারণ নাই, যেটা কথা ঠিক, তাহলে এই ব্যাংকগুলোকে একটা দুটো করে ওই নতুন ব্যাংকের সঙ্গে ইন্টিগ্রেট করা হবে। কারণ পরিষ্কার বুঝবেন, আমাদের দেশে একটা দুটো মার্জার করার অভিজ্ঞতা আছে, সেগুলো অনেক বড় ঘটনা হিসাবে আগায় নাই।
বিদেশে কিন্তু মার্জার অনেক হয়, ভালো ভালো হয়, ভালো খারাপ হয়, খারাপ খারাপ হয়। স্যার ওই প্রশ্নে স্যার আমি একটু পরে যাব বিরতির পরে। তার আগে স্যার একটু জানতে চাই, আপনি যেটা বললেন যে প্রথমে অধিগ্রহণ করবে সরকার, পরবর্তীতে কি স্যার এই 5টি ব্যাংক মিলেই কি একটি সরকারি ব্যাংক হবে? 5টি ব্যাংক সরকারি ব্যাংক হলো, এরপরে স্ট্র্যাটেজিক পার্টনার, বর্তমান ভালো শেয়ার হোল্ডার যেগুলো জব্দ করা হয়নি, নতুন শেয়ার হোল্ডার, ক্যাপিটালের যোগানটা দিয়ে সরকারের টাকাটা যখন আবার ফেরত নেবে সেদিন থেকে সরকার এটার সঙ্গে থাকবে না। বাট আগেই বলছি যে পার্মানেন্টলি সরকার নিচ্ছেন না, বলাই হবে টেম্পোরারিলি এগুলো সরকারের অধীনে যতদিন পর্যন্ত আমানতকারীদের আস্থা ফেরত না আসবে। আপনার এই কথাটা কেন বারবার বলা হচ্ছে এবং আমরাও বলছি, ব্যাংকের টাকার যোগান তো বাইরের কেউ দেয় না, সরকার দেয় না, বিদেশ, হ্যাঁ ইকুইটিতে বিদেশ দেয়, ইকুইটিতে, কিন্তু আমানত তো আমানতকারীদের, সেটা সরকারের কর্পোরেশন হোক, ব্যক্তিগত হোক, ব্যবসায়ীরা হোক। এই জন্য ওই আস্থা যখন ফেরত তখন মানুষ ওই ব্যাংকগুলোতে টাকা রাখা শুরু করবে। একটা উদাহরণ আপনাকে আমি দেই, এই ব্যাংকগুলো 5টা ইসলামী ব্যাংক, এগুলোর থেকে যখন আস্থা নষ্ট হয়ে টাকা ওঠা শুরু করলো, মানুষের ইসলামিক ব্যাংকিং এর উপর আস্থাটা নষ্ট হয়নি। এইগুলো গেছে কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইং এর ডিপোজিট আপনি 60% পর্যন্ত বেড়েছে। ফলে ইসলামিক ধারণার প্রতি এই দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মানুষের আস্থাটা আছে। আস্থা নাই ওই গ্লোবাল ইসলামী, ওই ফার্স্ট সিকিউরিটি, ওই SIBL এর উপর, কিন্তু ইসলামী শব্দটার প্রতি স্যার মানুষের, ওই জন্য আমানতকারীদের আস্থা আসলে কাউন্টারে টাকা আসে। তাহলে স্যার আপনার কাছে একটু জানতে চাই, তাহলে এই যে 5টা ব্যাংকের জনবল কাঠামোটা কি হবে সেটা একটু আপনার কাছে জানবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্যাংকের যে সম্প্রতি 5টি ব্যাংকের মার্জার করার যে উদ্যোগ সেটি নিয়ে, এবং আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি গ্লোবাল ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, এই যে 5টি ব্যাংক যে মার্জার হবে, মার্জার হওয়ার পরে এই 5টি ব্যাংকের যে জনবল কাঠামো তাদের কি হবে, অনেক মানুষ জানতে চান। জি, এটা তো খুবই রিলেভেন্ট এবং খুবই বার্নিং কোশ্চেন। প্রথমে জনবলের কথা বলি। সেন্ট্রাল ব্যাংক বলেছেন যে কেউ চাকরিচ্যুত কেউ হবে না, আনলেস, যেটা স্বাভাবিক সার্ভিস রুলের আন্ডারে অপরাধের ছাড়া, নর্মালি মার্জার হচ্ছে এই জন্য কোনো চাকরিচ্যুতি হবে না, রাইট, এটা নিশ্চিত। দেন হচ্ছে এখানে ওদের স্যালারি নিয়ে, এটা নিয়ে সরকারও কিছুটা হয়তো কনসেন্ট দিবেন, বা এটা নিয়ে মেজর কোনো পরিবর্তন করা হবে না, স্যালারিও ঠিক থাকবে। দেন এই লোকগুলোকে এখানে ইউজ করার জন্য ব্রাঞ্চের একটা প্রসঙ্গ আছে, প্রত্যেকেরই ব্রাঞ্চ আছে। কিছু সিদ্ধান্ত আমরা ড্রাফট মানে নিচ্ছি এরকম, মনে করেন এক বিল্ডিংয়ে 2-3টা ব্যাংকের শাখা আছে, ওই 2-3টাকে আর এক জায়গায় রাখা হবে না। এই 5টা ব্যাংকের বাংলাদেশের 300 উপজেলায় কোনো শাখা নাই, 10-12টি জেলায় কোনো শাখা নাই, ওগুলোতে সম্প্রসারণ করা হবে। একই বিল্ডিংয়ে 2-3টা শাখা না রেখে যে কোনো একটা ব্যাংকের শাখা রেখে বাকি 2টাকে ওইসব জায়গাগুলো শিফট করা হবে। ইসলামী ব্যাংকগুলোর ডিপোজিট গ্রামে গঞ্জে বেশি, তাদের এখন এই 5টা টোটাল ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 790। তাহলে এগুলোকে যদি আরেকটু স্প্রেড করে দেওয়া যায়, তাইলে গ্রামে গঞ্জের অনেক জায়গায় কাভারেজের মধ্যে আসবে, যেখানে SME লোন, গ্রোথ সেন্টারের ছোটোখাটো লোন, এগুলো দেওয়ার জন্য অনেক বড় কাজ হবে বলে ধারণা করা হচ্ছে। বাট এটা একদিনে তো আর হবে না। এটার জন্য আমরা সেন্ট্রাল ব্যাংকের একটা টার্গেট 2 বছরের মধ্যে, আমরা ধরে নিচ্ছি 3 বছরের মধ্যে এটা শেষ হওয়ার পরে একটা ব্রেক ইভেন পয়েন্টে এই ব্যাংকগুলো আসতে পারে কিনা। কিন্তু স্যার, একটা ব্যাংক যখন হবে তখন 5টা ব্যাংকের টোটাল জনবল এক ব্যাংক কিভাবে একীভূত করবে? ওই যে শাখার কথা বললাম, এই লোকগুলো তো শাখায় বা স্প্রেড হয়ে যাবে, হেড অফিসে কিছু রেশনালাইজ হবে বা শাখায় যাবে, কিন্তু
এটার এটার এদেরকে যে কোনো না কোনোভাবে চাকরিচ্যুত করা হবে না এই অ্যাসিওরেন্সটা দেওয়া হচ্ছে। এই দায় তো সরকার যখন মালিকানা নিবে তাহলে সরকারকে এই দায় তো এই কস্ট সরকার বিয়ার করবে, কস্ট অন্য জায়গায় গিয়ে কমবে। আর এইগুলোর হেড অফিসগুলোকেও আস্তে আস্তে ইয়ে করা হবে, ওই সেন্ট্রাল যেটা হবে তার তো একটা বড় অফিস করা যাবে না। আপনি যে শাখার সংখ্যার পরিসংখ্যানটা যেটি দিলেন, তাহলে তো ধারণা করা যাচ্ছে যে এই একীভূত হওয়ার পর এই ব্যাংকটি হবে বাংলাদেশের হয়তো দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যাংক। আমি মনে করি এদের অনেক ব্যাংকের পরেই এজেন্ট ব্যাংকও আছে না, সোনালী অগ্রণী জনতার শাখা আরো বেশি, 900, 1100, 1200 এরকম। এইগুলা এই শাখাগুলো বন্ধ করা হবে না, বাট যেই শাখা জন্ম থেকে প্রফিট করে নাই সেটা নিয়ে তো আমাদেরও চিন্তা ভাবনা থাকবে। এই টাইপের কিছু রিঅর্গানাইজেশন হবে। দেন আপনি আসেন এর এক একটা ব্যাংক এক এক ধরনের আইটি মেবি ইউজ করে, তারপরে যাবে ওই ইন্টিগ্রেশনগুলোতে। এই জন্য সেন্ট্রাল ব্যাংক ওই ব্যাংকগুলোর প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোতে একজন করে ডেপুটেশনের লোক দিবেন। যেমন আইটিতে একজন দিলে উনি আইটিটা কিভাবে ইন্টিগ্রেট করা যায় এটার জন্য কাজ করবেন। ম্যান পাওয়ারে এইচআরে একজন লোক দিবেন যেন ওই ব্যাংকগুলো এখন ইচ্ছা মতো উল্টাপাল্টা কিছু না করে এটাকে কিভাবে মার্জারের সঙ্গে সুষ্ঠু ম্যানেজমেন্টের মাধ্যমে এটা করা হবে। স্যার ক্রেডিটে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আমরা যদি মার্জার, তো এটি বাংলাদেশে হয়তো এটার অভিজ্ঞতা খুব বেশি না, হয়তো এর আগে দুটি ব্যাংক একসঙ্গে মার্জার হয়েছে সেটা আমরা জানি, কিন্তু বিদেশে তো স্যার এগুলো অহরহই হচ্ছে, তাই না? কিন্তু বিদেশের ক্ষেত্রে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে হয়তো শক্তিশালী ব্যাংক আরেকটি শক্তিশালী ব্যাংকের সঙ্গে মার্জার হচ্ছে আরো বড় হওয়ার জন্য, কিংবা দেখা যাচ্ছে যে একটি শক্তিশালী ব্যাংক সেটি হয়তো তার চেয়ে একটু কম শক্তিশালী, তার সঙ্গে সে মার্জ হচ্ছে ব্যবসা সম্প্রসারণের জন্য। কিন্তু বাংলাদেশের তো অভিজ্ঞতাটা একটু ভিন্ন, এখানে তো দুর্বল দুর্বল মিলে যাচ্ছে। তাহলে আমরা যদি বলি যে 0 0 + 0 = তো 0ই হয়, তাহলে প্রশ্ন হচ্ছে এই দুর্বল ব্যাংকগুলো মার্জ হওয়ার ফলে কি স্যার ফলাফল কিছু দাঁড়াবে? আপনার এটাই হচ্ছে সবচেয়ে বার্নিং করছেন, এটাই হচ্ছে সবচেয়ে যে সক্ষমতার একটা ব্যাপার আছে এখানে। এই ব্যাংকগুলোকে আপনি কি টিকিয়ে রাখবেন না বন্ধ করবেন, এই সিদ্ধান্ত বন্ধ করা হবে না, টিকিয়ে রাখা হবে। তাহলে আপনি তো একটা স্ট্যান্ড নিয়ে নিছেন, আর না হলে এদেরকে এরকম টাকা দিতেই হইতে পারতো। সরকার গ্যারান্টি না দিলে আমানতের এই ব্যাংকগুলোকে ভিন্ন চালানোর জন্য, তাহলে প্রত্যেকটা ব্যাংকে এরকম গ্যারান্টি দিয়ে ওই ব্যাংক চালাইতে হবে এমন তো দায়ও আমি মনে করি সরকারের নাই। কিন্তু টাকা তো এদেরকে দিতে আরো কিছু হবে, আরো কিছু টাকা এখনো দিতে হবে। ক্যাপিটাল হিসাবে দিলে হইতে পারে, লোন হিসাবেও দিতে হইতে পারে, হবে। এখন ভিন্নভাবে না রেখে আপনি এখন একটা এক্সপেরিমেন্ট বলবো না, একটা পদ্ধতি আপনি আবিষ্কার করলেন বা একটা পদ্ধতিতে করতে চান। এই পদ্ধতিটাই হচ্ছে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস করলে যে বড় মাইনাস হবে, ওটাকে 3 বছরের মধ্যে ব্রেক ইভেন এবং 10 বছর একটা প্ল্যান করা হয়েছে। 10 বছরের একটা প্ল্যান, সরকার 10 বছর এদেরকে এইভাবে পাহারা দিয়ে দেখবে। আশা করছি 3 বছরে যদি ঘুরে দাঁড়ায়, কারণ হচ্ছে ওই অ্যাগেইন কাস্টমার কনফিডেন্স যখন আসবে, এরা যখন ব্যবসা করতে পারবে, আমানত আসলো, ব্যবসা না করতে পারলে তো হবে না। এখনো পর্যন্ত এই ব্যাংকগুলো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, আমার ব্যাংক যেমন করছে, এক্সিম তেমন করছে, অন্য ব্যাংকও করছে। আমাদের তো এখনো রেমিটেন্স আসতেছে, আমরা সরকারের ইউটিলিটি বিল এখনো কালেক্ট করছি, আমরা সরকারের সোর্স ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, অন্যান্য ট্যাক্সগুলো করছি, আমরা ই টেন্ডারিং করছি, আমরা ফাইন্যান্সিং করছি, গ্যারান্টি দিচ্ছি, সবই কিন্তু করতেছি। ফলে এই কাজগুলো তো যদি চলমান থাকে, আপনার যদি আস্তে আস্তে একটা আয়ের সংস্থান হয়, আমি যেটা বলি ফাংশনাল করা হয়, তাহলে তো ব্যাংক তার কাজ যদি ফিরে পায়, সে বড় হোক ছোট হোক নেগেটিভ হোক, ওটাতে কিছু আসে যায় না। আমি আপনাকে একটা কথা বলি, ব্যাংকের কাউন্টারে যেই দিন যে কোনো লোক টাকা জমা দিয়ে টাকা জমা তুলতে পারবে, সেই ব্যাংক লসে আছে না লাভে আছে, কোন মালিকানায় আছে, কোন ইয়েতে আছে দেখবে না। কোঅপারেটিভে মানুষ যায় এই জন্যই, নন ব্যাংকে যায় এই জন্যই, যে লিজিং কোম্পানিতে। ফলে আপনাকে ওই আস্থা এবং ফাংশন। স্যার একটি বিষয়, সেটি হচ্ছে আপনি যেটি বললেন যে এখানে সরকারের হাতে দুটো পথ ছিল, এক হচ্ছে সেগুলোকে বন্ধ করে দেওয়া, আর একটা হচ্ছে বাঁচিয়ে রাখা। সরকার হয়তো বাঁচিয়ে রাখার পথটাই গ্রহণ করেছে। স্যার পৃথিবীর তো অনেক দেশে আছে যে তারা অনেক ব্যাংক তো বন্ধও হয়ে যায়, তো ঠিক আছে যে বাংলাদেশ সরকার
সেক্ষেত্রে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছে, অসুবিধা নেই। তো স্যার আপনার কাছে একটু আমার কাছে জানতে চাই, এই যে মার্জার হওয়ার ফলে এক্ষেত্রে ব্যাংকগুলো কতটা ইতিবাচক ধারায় ফিরবে, বা এটি আপনার দৃষ্টিতে, যেহেতু আপনার তো একটা দীর্ঘ ব্যাংকিং কেরিয়ার, আপনার দৃষ্টিতে এই মার্জার হওয়ার মানে ইতিবাচক প্রভাবটা আসলে কি পড়বে আপনার কাছে সেটি জানবো। তবে তার আগে স্যার নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি গ্লোবাল ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, এই যে 5টি বেসরকারি ইসলামী ব্যাংক যে একীভূত হচ্ছে, এর ফলে আসলে সুবিধা কতটা মিলবে, কি কি সুবিধা হতে পারে? দেখুন, যেই পদ্ধতিতে এইটা করার জন্য সেন্ট্রাল ব্যাংক বা সরকারের ব্যাকিং যেভাবে পাওয়া যাচ্ছে, সেভাবে একটা সহজ উদ্দেশ্যে এটা করা হচ্ছে, অল্টারনেটিভ হিসেবে ব্যাংকটা বন্ধ না করে। জি, এগুলো একটা। আর এই 5টাকে চুজ করা হচ্ছে এই জন্য এদের ইন্ডিকেটরগুলো অন্যগুলোর থেকে বেশি দুর্বল। 3টা ব্যাংককে এটার থেকে দূরে রাখা হচ্ছে, কিন্তু পরবর্তী সময় সেটা করা হবে। 4টা ব্যাংক, পদ্মা, এনবিএল, আইসিবি ইসলামী এবং বিসিবিএল, এগুলোর সম্বন্ধে আবার এই ধাপটা সাকসেসফুল হলে 2-3 বছর পরে এগুলো সম্বন্ধে আবার চিন্তা করা হবে। এগুলা সৎ উদ্দেশ্যে করা হচ্ছে। একটা বড় সাইনেজ বা একটা বড় এটার ইঙ্গিত হলো যে এটা ইসলামী ব্যাংক, ইসলামী থেকে এগুলোকে সরানো হচ্ছে না। এই দেশের মানুষের ইসলামী নামের প্রতি অবশ্যই একটা দুর্বলতা আছে। ফলে কনভেনশনাল ব্যাংকের প্রায় 20টা-22টা ব্যাংক তাদের উইন্ডো খুলেছে, তাহলে মানুষের ডিমান্ডই তো এটা হয়েছে। এবং ওই ইসলামিক উইন্ডো বা ইসলামিক শাখার কিন্তু ডিপোজিট অনেক বাড়ছে। তো ফলে আমি বলবো যে ইসলামিক ব্যাংকিংয়ের উপর মানুষের আস্থা আছে। এগুলো যদি বসে অর্গানাইজ হয়ে 1, 2, 3টা বছরের মধ্যে সেট হয়ে যেতে পারে, ফাংশন করতে পারে, আমি বিশ্বাস করি দেশের মানুষের আস্থা ফেরত আসবে। কারণ তার কোনো আমানত এখান থেকে জব্দ হওয়া অথবা না পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেটি গভর্নর এবং অর্থ উপদেষ্টাও বলেছেন। আর মালিকানা যেহেতু সরকার নেবেন, তাহলে ছায়াটা তো সরকারের থাকবে। সরকার যখন ঘোষণা করবে এটা আমার অধিগ্রহণ করলাম, এই থেকে তো কোনো সরকার সরার কোনো সুযোগ নাই। তাহলে মানুষের আস্থাটা ওইভাবে বিল্ড হবে। মানুষের আস্থা বিল্ড হলে এই আমানতকারীদের সব টাকা সবসময় দিতে হবে না। এখনো এই ব্যাংকের কাউন্টারে টাকা পয়সা জমা হচ্ছে, এখনো এখানে এফডিআর হচ্ছে, এখানে এখন এলসি হচ্ছে, রিমিটেন্স হচ্ছে, কিন্তু চাহিদা অথবা ফুললি ফাংশন করার জন্য যত টাকা দরকার সেই পরিমাণ ফ্লো হচ্ছে, ইনফ্লো হচ্ছে না। ফলে আউটফ্লোটা কম, ফাংশনস কম, প্রফিট কম, এতে করে ব্যাংকটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন এই ভরসা পাইলে খুবই স্বাভাবিক ম্যান পাওয়ারগুলোকে যদি মোটিভেট করা যায়, তাহলে ওরা আবার বাজারে নতুন উদ্যমে নামবে। তাদের চাকরি যদি ঠিক থাকে, ক্লায়েন্ট যদি ঠিক থাকে, তাহলে তাদের ব্যাংক ফাংশনাল হবে। সবাই তো এটাই চায়। জি স্যার, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমি জানি না, আমি কথাগুলো যা বলছি এগুলাই কিন্তু এখন চলছে, একেবারে চলমান, হাল নাগাদ। আমরা আশা করছি সামনের দিনগুলো মানুষের জন্য ভালো হবে, আমানতকারীদের জন্য ভালো হবে, চাকরিজীবীদের জন্য ভালো হবে, একটা বড় ব্যাংক ক্রিয়েট হোক, এটা আমরা আশা করছি। যে আমরাও সেটাই আশা করি। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।